সালামু আলাইকুম। করবেন এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ যে যেখান থেকেই দেখছেন আপনাদের সকলকেই স্বাগত। কথা বলছিলাম কোঠা আন্দোলন নিয়ে। কোঠা আন্দোলন নিয়ে বেশ কয়েক বছর যাবতীয় তুমুল আলোচনা সমালোচনা চলছে। এর পক্ষে বিপক্ষে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বেশ কমেন্টের ঝড়ো বইছে। আন্দোলনকারীরা রাস্তাঘাট বন্ধ করিয়ে দিয়ে জনজীবন বিপন্ন করে তুলছে, কিন্তু আমরা এই সংকটের আদৌ কোনো যৌক্তিক সমাধান দেখতে পারছি না। কারণ অর্ধশত বছর ধরে কোঠার মহাসড়ক দিয়ে প্রবেশ করে যারা দেশের বড় বড় গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, তারা কি আদৌ কোঠা আন্দোলনকারীদের পক্ষে সাফাই দেবে? সে প্রশ্ন তো থেকেই যায়। এর অনেক কারণও রয়েছে, কেননা কোঠা নামক এই কৌটার মধ্য দিয়ে যারা এতদিন নানান সুবিধা ভোগ করে আসছে, তারা কখনোই চাইবে না এই সহজলভ্য পথ বন্ধ করে কণ্ঠকাকীর্ণ চিপাগুলিতে প্রবেশ করতে। এটাই স্বাভাবিক। কোঠা আন্দোলনের ইতিহাসটা মূলত অনেক দীর্ঘ। ধারণা করা হয় ব্রিটিশ আমল থেকে এই বৈষম্যের উৎপত্তি, তবে এর সঠিক সময় নির্ধারণ করে বলা যাচ্ছে না। যে সময় থেকে শুরু হোক না কেন, কোঠা পদ্ধতি একটা বৈষম্য নীতি বলেই অধিকাংশ মানুষ বিশ্বাস করেন কিংবা মনে করেন। ব্রিটিশ আমলে ভারতীয়রা মেধাবী হওয়া সত্ত্বেও ইংরেজরাই বেশি চাকরি পেত। ভারতীয়রা শিক্ষায় নবীন, চাকরিতে পিছিয়ে, মানমর্যাদায় খাটো হওয়ার দরুন বৈষম্য তৈরি হয়। এই বৈষম্যের জন্যই দেশ ভাগ হয়েছিল 1947 সালে, কিন্তু 1952 সালে এসে তারা বুঝতে পারল পাকিস্তানের বনেদি পরিবাররা জমিদার হয়েই বসেছে। এই বঞ্চনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে হলো। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন শ্রেণীতে চাকরির কোঠা ব্যবস্থা চলে আসছিল। সরকারি তথ্য বলছে স্বাধীনতার পর 1972 থেকে 1976 সাল পর্যন্ত অনলি 20% পদ সাধারণ মানুষের জন্য বরাদ্দ ছিল। বাকি 80%ই ছিল বিভিন্ন কোঠায় নিয়োগ। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% বাড়ানো হয়। 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 45% মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয়। বাকি 55% অগ্রাধিকারের কোঠাতেই নিয়োগ দেওয়া হয়। এই অগ্রাধিকার কোঠার মধ্যে রয়েছে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% জেলা কোঠা, 5% ক্ষুদ্র নিগোষ্ঠী, পরে 1% প্রতিবন্ধীদের দিয়ে মোট কোঠা দাঁড়ায় 56%। শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোঠা ছিল। পরবর্তীতে ওই কোঠায় মুক্তিযোদ্ধাদের সন্তান এবং তাদের নাতি নাতনিদের যুক্ত করা হয়। এর ধারাবাহিকতা কতদিন চলবে তা জানি না। প্রাপ্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখা গেছে কোঠার বিপুল পদ শূন্য থাকতো। তার মানে দাঁড়ায় সংখ্যানুপাতিক পরিসংখ্যানে 55% ছিল ঢের বেশি। এক পর্যায়ে কোঠা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে 2018 সালের অক্টোবরে নবম থেকে 13তম গ্রেডের সরকারি চাকরিতে কোঠা বাতিল করে পরিপত্র জারি করেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে কোঠা বহাল থাকে। এবার নতুন করে কোঠার বিষয়টি আলোচনায় এসেছে উচ্চ আদালতের একটি রায়ের পরিপ্রেক্ষিতে। যাই হোক, আমার কথা হলো 2018 সালে কোঠা পদ্ধতির সংস্কারের দাবিতে সরকার যেটা বাতিল করেছিল, এটা তো রাষ্ট্রেরই সিদ্ধান্ত ছিল এবং সেই সরকারও এখনো বিদ্যমান রয়েছে। তাহলে এই সমস্যাটা দিয়ে রাখার মানে কি? 18 সালে যেটা সরকার বাতিল করলো, 21-এ এসে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান আবারও হাইকোর্টে রিট করলো, আবার কোঠা ব্যবস্থা ফিরে এলো বা আসবে। নতুন আদালত আগের আদালতকে অবৈধ ঘোষণা করলো, আবার কিছুদিন পরে শুনবো এই আদালতকে আরেক আদালত অবৈধ ঘোষণা করবে বা করছে। এভাবে আর কতদিন এই অদৃশ্য উটের পিঠে চলবে স্বদেশ? আমরা কি সামনের দিকে এগিয়ে যাব, নাকি বছরের পর বছর পুরনো কবর খুঁড়ে লাশের পোস্টমর্টম করে দাফন করে আবার তারই পুনরাবৃত্তি করে যাব? এটাই কি তাহলে সামনে এগিয়ে যাওয়া? আমরা বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণের কথা সবাই জানি। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই একটি মাত্র স্লোগানে উজ্জীবিত হয়ে দেশের মুক্তিগামী মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই স্লোগানে কোথাও কি একথা উল্লেখ আছে যে এই স্বাধীনতার যুদ্ধে যারা যোগ দেবে শুধু তাদেরই মুক্তির সংগ্রাম, কিংবা তাদের নাতি নাতনিদের সুবিধার সংগ্রাম? তাহলে দেশ স্বাধীনতার পর কেন মাত্র 20% সাধারণ মানুষদের জন্য রাখা হলো? সেই প্রশ্ন জাতির বিবেকের কাছে থেকেই যায়। দেখুন, যারা এই দেশ ও দেশের মানুষের জন্য প্রাণ বাজি রেখেছিল, এই দেশকে যারা প্রাণের বিনিময়ে স্বাধীন করেছিল, তারা নিঃস্বার্থক ভাবেই করেছিল। তাদের কোনো স্বার্থ, লোভ, লালসা এসব কিছুই ছিল না। তারা দিনের পর দিন, মাসের পর মাস খেয়ে না খেয়ে দেশ ও দেশের মানুষের জন্য প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছিল, শুধু দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য। তাদের ছেলে সন্তান, নাতিপুতি চাকরির কোঠায় ভালো চাকরি করবে এই আশা বা প্রত্যাশা থেকে নয়। এমন ক্ষুদ্র চিন্তা তারা কখনোই করতে পারেন বলে আমি মনে করি না। আচ্ছা, যারা স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছিল, আমরা কি কখনোই তাদের এই ঋণ পরিশোধ করতে পারবো? আমরা 20 কোটি মানুষ একসাথে মিলে কি একটি প্রাণের মূল্য নির্ধারণ করতে পারবো?
100 ভাগ কোঠাও যদি তাদের দেওয়া হয় তাহলে কি এর ঋণ পরিশোধযোগ্য? তাহলে আজ কেন আপনারা সেই ব্রিটিশদের মতোই এর পুনরাবৃত্তি করছেন? এই স্বার্থপরতা কি মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবমাননা নয়? তাহলে কেন বারবার তাদের সম্মানকে নিলামে তুলে তাদের দাম নির্ধারণ করছি আমরা? এটা তাদের প্রতি সম্মানের অবমাননা নয় কি, যা আমরা আজ অবলীলায় করে যাচ্ছি? তাছাড়া সরকারি চাকরির বেলাতেই আপনারা কেন কোঠার দোহাই দিচ্ছেন? কোঠার দোহাই দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আপনারা মহাকাশ বিজ্ঞানী হচ্ছেন না কেন? আপনার বাপদাদার কেউ একজন হয়তো মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক ছিলেন, আপনি না। তাহলে আপনার দেশপ্রেম কোথায়? আপনি তো তাদের নাম বিক্রি করে খাচ্ছেন। আপনিও যদি দেশপ্রেমিক হতে চান তাহলে দেশ ও দেশের মানুষের জন্য প্রাণ নয়, শুধু কোঠা নামের এই বৈষম্যের স্বার্থটুকু ছেড়ে দিন। তাহলে এদেশের মানুষ আপনাদেরকেও মুক্তিযোদ্ধাদের মতো সম্মানের উচ্চ শিখরে রাখবে। সবশেষে এটাই বলবো, এটাই যদি হয় বাস্তবতা, তাহলে এই উক্তির কি মূল্য রয়েছে যে দেশ তোমাকে কি দিল সেটা দেখো না, তুমি দেশের জন্য কি করতে পারলে সেটাই দেখো।